আল্লাহর নামে শুরু করছি। على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আমি কি তোমাদেরকে এমন মানুষের সংখ্যা দেব যা তোমাদেরকে যন্ত্রণার শাস্তি থেকে রক্ষা করবে? তা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস স্থাপন করবে এবং তার পথে ঝাঁপ দেবে তোমাদের জীবন এবং সম্পত্তি, এটাই তোমাদের বন্ধু যদি তোমরা তা বোঝো। আর আল্লাহ কোরআন আযীম اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. شهود এবং আমাদের গ্রাম সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের বিভিন্ন যারা এখানে প্রধান অতিথি এবং আমাদের প্রধান আলোচক ও কবি সম্পাদক থেকে বিভিন্ন নতুন কবিতা আমাদের গ্রাম সাহিত্য পরিষদের নতুন কবি তাদেরকে নিয়ে এবং আমরা এখানে আয়োজন করেছি বিভিন্ন স্কুল কলেজ থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এখানে চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি ও আরও অনেক কিছু আছে। এই সব কিছু মিলে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমাদের এই গ্রাম বাংলা সাহিত্য পরিষদ যাতে উত্তরোত্তর ভবিষ্যতে আরো সুন্দর হতে পারে সেই প্রত্যাশা রেখে আমার শেষ। খোদা নিচে দুনিয়া কেন বুঝনা হাদিস কোরআন শুনিয়া না শুনিলে আস খোদার ঘরে না শুনিলে আস খোদার ঘরে দেখবে শোনাবে পরে ইমাম সাহেব নিচে এই দুনিয়া মিছে এই বন্ধন মিছে সংসার মিছে এই বন্ধন মিছে সংসার বুঝবে যখন তোমার বুঝবে আখি মিছে এই দুনিয়া
কেন বুঝনা হাদিস কোরআন শুনিয়া না শুনিলে আসো খোদার ঘরে না শুনিলে আসো খোদার ঘরে দেখবে শোনাবে পরে ইমাম সাহেব নিচে এই বাড়ি ঘর নিচে সম্পদ নিচে এই বাড়ি ঘর নিচে সম্পদ থাকবে সবই পরে থাকবে কবর নিচে এই দুনিয়া কেন বুঝনা হাদিস কোরআন শুনিয়া না শুনিলে আসো খোদার ঘরে না শুনিলে আসো খোদার ঘরে দেখবে শোনাবে পরে ইমাম সাহেব নিচে এই দুনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন রাখাল ছেলে মাঠে গরু চড়াই করলাম। ওই বড় লোকের একটি ছোট্ট মেয়ে প্রতিদিন দেখতে থাকে। হঠাৎ একদিন তার সাথে একটু কথা বলতে চায়। রাখাল ছেলে কেমন তোমার মন, একটু কথা শুনবে তুমি, দাঁড়াও সকালবেলা যাচ্ছ তুমি সাথে গরুর পাল, তোমার কথা শুনলে গরু পার করে রাস্তা, মাঠের পানে গরুর সনে থাকো সারাক্ষণ, মোদের সাথে দেখতে তোমার চায় না কেন, দিনের শেষে বিকেল বেলা যাচ্ছ বাড়ি ফিরে, মনের সুখে গরুগুলো সব যাচ্ছে ধীরে ধীরে, গরুর সনে তোমার জানি কত কথা আছে, হৃদয়ে মোর ব্যথা যাবে যাব তোমার কাছে, তুমি যাবে ভাই যাবে খেলতে আমার সনে, কেন আমি খেলতে যাব দুঃখ নেই মনে, সন্ধ্যা হলে রাখাল ছেলে ডাক দেখে তার বোন, গোমের গোমে স্বপ্নে দেখে নাই গরু তার বোন। ধন্যবাদ। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন আজকের যে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাহিত্যিকদের নিয়ে ছোট ছোট খোকামনিরা ছবি আঁকছে কত অপরূপ সৌন্দর্যভাবে। অপরূপ সৌন্দর্যের মাঝে তারা ছোট ছোট বাচ্চারা তাদের যে প্রতিভা সে প্রতিভা অঙ্কন করতেছে। ধীরে ধীরে অনেক সময় আছে, হ্যাঁ সময় আছে, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করে করো। সোনার বাংলা স্বাধীন প্রদেশ, লাখো মানুষ জীবন দিল স্বাধীন হলো দেশ, স্বাধীন দেশে বাস করিতে লাগছে মোটামুটি, তোমার পরে ঠেকাই না শুরু করে দাও, রক্ত দিয়ে করছে স্বাধীন রাখো আমি মা, মোদের গৌরব সংগ্রাম হলো ধর্ম আমার স্বাধীন হলো দেশ, জাতিসংঘে পুরে উঠল স্বাধীন বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। আমাদের সবাই সবাইকে উচ্চারণ করতে হবে।
কবিতার নাম বাতাসে লাশের গন্ধ, লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুঁজে আজ তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির প্রহার। এই জন্য নষ্ট জন্মের লজ্জায় আনষ্ট কুমারী জননী স্বাধীনতা, একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে তোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাত। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে উঠে মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে, শকুনে খেয়েছে জারে। সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে করা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ সবাইকে। টুঙ্গিপাড়ার খোকা বাবু কবি মোহাম্মদ নুরুল হুদা। আবৃত্তি করছি আমি মিতুমণি। টুঙ্গিপাড়ার খোকা বাবু, জগৎ জোড়া নাম, সংসারে তার মন বসে না, জীবনটা সংগ্রাম। হাজার চড়ে বাংলা, হাজার বরণ পাখি, উড়ছে তারা, ঘুরছে তারা, মুক্ত ডাকাডাকি। খোকার বুকে উড়ার সাহস, জয় বাংলা মুখে। বলল খোকা, এ দেশটা নয় দখল সেনা পাকে, এদেশ শুধু বীর বাঙালি শহীদ সেনা তাদের। ৭১-এর ৭ই মার্চে স্বাধীনতার ডাক, সেই ঘোষণার নতুন স্বদেশ, নতুন নদীর বাঁক। রক্ত সাগর পাড়ি দিয়ে চিনলে স্বাধীন দেশ, বীর বাঙালির বুকে অমর এখন শহীদ বেশ। শহীদ তুমি, গাজী তুমি, জাতির পিতা নাম, বাংলা মায়ের সেরার সেরার জীবনটা সংগ্রাম। পিতা তুমি, সুখে দুঃখে আমার বুকে থাকো, সংকটে সংশয়ে তুমি সাহস হয়ে ডাকো। যতদিন এ বাংলা ভাষা, যতদিন এ ভূমি, ততদিন এ জয় বাংলা আমার বুকে তুমি। ধন্যবাদ সকলকে। কবিতার নাম অভিনশ্বর বঙ্গবন্ধু, লিখেছেন রাফসান আহমেদ। হে মুজিব, কে বলেছে তুমি মৃত, কে বলেছে তুমি নাই? আমি ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে তোমায় খুঁজে পাই। তুমি দিয়েছো নতুন প্রাণ, করেছো মোদের মুক্তি। তোমার উঁচু ধরিতে আজও খুঁজে পাই শুভ শক্তি। তুমি বিনে স্বাধীনতা, এ তো কেবলই এক শব্দ। তোমার কণ্ঠের আওয়াজে তো আজ শত্রু হয়েছে যত। তোমায় পেয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলা পেয়েছে প্রাণ। তুমি অভিনশ্বর বঙ্গবন্ধু, শত সুরে বাজে আজ জয় বাংলার গান। হারিয়ে যাবে না তুমি কখনো হে বঙ্গীয় বীর। তুমি লাল সবুজের পতাকা দিয়েছো, দিয়েছো স্বাধীন বীর। তোমার প্রতি ভক্তি অতি বিনম্র শ্রদ্ধা যত। তুমি বিনে হার, এই বাংলা আজ কি করে স্বাধীন হতো? তুমি অতি মহিয়ান, তুমি মোর গৌরব। আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক শত
করে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়াঝুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান, মুখর সাজানো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধুপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে জ্বলছিল লক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাক হাসি মানতে মুক্তি সেনার চোখের ঝিল। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে সরু সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার রূপ। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি হুকার গায়ের রঙিন কুর্তা, হুকি রমল তুলতুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। ধন্যবাদ সবাইকে। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত বিপুল অবিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশুকাল সেদিন ছিল না, এই বৃক্ষে ফুল শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুল বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতেও এসেছে কালো হাত। এই তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দূর খেতে খেতে তুমিও একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নময়, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল সবুজ বেঁধে মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ার কাঁধে নিয়ে ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুরুষের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখের স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা উপরে। আর আমার তোমাদের মতো শিশুর পাতাগুলার গোড়ালিকা দল রেখে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ানো। তখন পলকে দারুণ চলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে চাকিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে দুরুদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবিকে শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকেই স্বাধীনতা, সেই থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের। সালাম কতদিনই পাঞ্জিনি, এখনো তোমার আসমান ভরা মেঘে
সে তারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাস তুলে আমি তাঁর টালি ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘিরে, রাত পোহাবার কত পাঞ্জলি। দীর্ঘ রাতে শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে, এই খরসিয়া জিন্দেগানির বাদ তোলে বরসিয়া বিদ্যুৎ দিনের তুফান শান্ত খাল, অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জনপরি। তুমি মাস তোলে আমি তাঁর টালি ফুলে, স্বপ্নকে শুধু অসীম কুয়াশা ঘেরে, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গড়ে, বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে, বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে, আহা পেরেশান মুসাফির দল, দরিয়া কিনারে যাবে দক্ষিণে নিরাশার ছবি এগে। পথ হারায়ে দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে, তুমি মাস তুলে আমি তার টানি তুলি, একাকি রাতের প্লান জল মাথেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতি শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই প্রান্তি আছে তোলে, আমাদের ভুলে পানির কিনারে মুসাফির দল বসি, দেখেছি সবাই অস্তরি আছে তাদের ইচ্ছে তারা শশী, মোদের খেলায় ধুলায় লুটায় মরি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সরবরি। সৌদাগরের দল মাঝে ওরা উঠেছে আহাজারি, ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি, অতি বাতাসের হাহাকার অতি রোনাজারি ক্ষতিতে, অতি দরিয়ার গর্জন অতি বেদনা মাজলমে, অতি ঘাটুর পাজরায় মাঝে মৃত্যুর জয় করি পাঞ্জেরি। জাগো বন্দরে কৈফিয়তের তীব্র প্রগতি হেরি, জাগো অপরণ করিত মুখের নীরব প্রগতি হেরি, দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি কত দেরি। ইতিহাসে পদ্মা গঙ্গা বুকেতে তাদের রক্তে বাসিয়া, তবু তোমার লাগিয়া জগৎ জুড়ে আমার খাবে কিনা দুর্বল, স্বাধীনতা বল স্বাধীনতা বল। পরে স্বাধীনতা বলেছিল ভূমি মহা অট্টহাসি মেরে, আমার করিলে জয় থাকিবে না শত ভয়, যাহার সত্য তাহাই জয়। কিন্তু কোথায় কোথায় স্বাধীনতা আয়, সব চোখে দেখে জালির মতো লাগিয়া ধন্য মাইছে হারা বেদনার চিৎকার। স্বাধীনতা তুই তবে কি নিষ্ঠুর নির্বিচার, স্বাধীনতা বললে তাও নয়, বুকের আরো তাদের রক্ত খাবো। কি বললে ওরে স্বাধীনতা ওরে রাক্ষস ওরে রাক্ষসিনী, নেনে বুকের তাজা রক্ত নে, তবু একে নতুন স্বাধীনতা দে স্বাধীনতা দে স্বাধীনতা দে। ধন্যবাদ। জীবন বেলা নিজের কিছু আখির পাতায় স্বপ্ন হয়ে স্মৃতির পাতায় বাসবে, শ্যামল মাঠের প্রান্ত ছুঁয়ে তোমার স্মৃতি আসবে। দিনের শেষে সন্ত্রাসী গান ফিরবে আমার ঘরে, তোমার স্মৃতি করবে তখন চোখের পাতা জুড়ে। তোমার সাথে বাংলা এখন শেখার জন্য খেলা, স্মৃতি হয়ে বাসবে শুধু আমার জীবন বেলা। নাম হলো আকিরা। স্বার্থপর এই দুনিয়াতে কেহ নাই আপন, আখিরাতের কথা আমি করব বিবরণ। দুনিয়াতে আল্লাহর কাছে দুনিয়াটা আল্লাহর কাছে একটি ফুলের বাগান, আখিরাতের একটি গাছি দুনিয়ার সমান। দুনিয়াতে যাহা করব ফল পাবো পরে, হিসাব নিকাশ হবে তোমার আসরের ঘরে। দুনিয়াটা অল্প দিনের, একদিন যেতে হবে, একাই যাবে তুমি আর সবই রবে করে। কবরেতে তুমি একা, কেউ রবে না পাশে, তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে ফেরেশতা বলে এসে। রব নবী কে তোমার ইসলাম দিন ছিল, সঠিক উত্তর দিতে পারলে কবরে থাকবে আলো। এমন একটি
চিকন রাস্তা পাড়ি দিতে হবে, ভালো করলে পার করাবেন রিজিক দাদা দিয়ে। এমন একটি চিকন রাস্তা পাড়ি দিলে তুমি ভালো করলে পার করবেন রিজিক দাদা দিয়ে। যদিও যদি পাও ডান হাতে তোমার আমল নামা, সুসংবাদ পাবে ব্যস্ত করে দেবেন ক্ষমা। আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ। আমি আজকে থেকে 3 বছর আগে যখন এই কামরাবরের মাটিতে আসি এক মসজিদের ইমাম সাহেব হয়ে, তারপরে এইখানে একটা মাদ্রাসার সাথে জড়িত হই এবং দেখি এই কামরাবরে অনেকেই টুকটাক লেখালেখি করে, যারা যার যার পজিশনে থেকে যার যার জায়গায় থেকে টুকটাক লেখালেখি করে, তাদেরটা প্রকাশিত হয় না, কোনো পত্রিকার পাতায় থাকে না, যা তারা লেখে হয়তো ডায়েরির পাতায় থাকে, অথবা তাদের বালিশের নিচে খাতাই থাকে, বা তাদের ঘরের এক কোণায় পড়ে থাকে। 3 বছরের মধ্যে খোঁজ নিতে নিতে এখানে অনেক খুদে লেখকদের আমি কামরাবরের মধ্যে পেয়ে যাই। সকলের সাথে পরামর্শ করে, বিশেষ করে সোহেল হুজুর, তানভীর ভাই, নূর মোহাম্মদ তপন স্যার, কবি জালাল ভাই, এরকম আরও যারা আছেন, তাদের সাথে পরামর্শ করে তাদেরকে একই ছাতার নিচে আনার জন্য আমি চেষ্টা করি এবং তাদেরকে নিয়ে আজকের এই সাহিত্য সংগঠন গ্রাম বাংলা সাহিত্য পরিষদ, এটা কিছুদিন আগে জানুয়ারিতে আমরা প্রতিষ্ঠা করি। এই গ্রাম বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজকের এই কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা, মূলত আমার মতো নগণ্য বাংলা যে সাহিত্যের ক খ বোঝে না, যে আমি লিখি ক লিখিতে কলম বাঙি, নাম দিয়েছি কবি, তাই তো আমার লেখার রাজ্যে উঠে না কোনো রবি। আসলে আমাদের লেখার রাজ্যে রবি উঠে না, আমরা শুধু ডায়েরির পাতায় লিখেই শেষ করে দিই, একই ছাতা থেকে আসতে পারি না। যা আমাদের জন্য দোয়া করবেন। আমরা গ্রাম বাংলা সাহিত্য পরিষদ গঠন করছি আমার মতো নগণ্য গোলামের ডাকে। এখানে অনেক জ্ঞানীগুণী লোক, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সমাজের সুশীল সমাজ যারা আছেন, তারা এখানে আমার ডাকে উপস্থিত হয়েছেন। আমি বিশেষভাবে তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাচ্ছি। আসলে আমার লেখার এরকম অভ্যাস নাই, ছোটবেলা থেকেই লেখালেখি করি। লেখালেখি শুরুটা হয়েছে আপনার স্কুলের মধ্যে, যখন একদিন আমার এক টিচার আছে, উনি বলছিল যে আগামীকাল দেখা যাবে কে তার স্বরচিত কবিতা লিখে নিয়ে আসতে পারে। তো ওই দিন অন্যান্য ছাত্ররা কি করছিল, নিজের লেখা অন্যান্য কবিদের লেখা কবিতা নিয়ে আসছিল। তা আমি একটা স্বরচিত কবিতা কি করছিলাম, ওইখানে নিয়ে গেছিলাম। এইখান থেকে আমার লেখার শুরু। তারপরে আমার এখানে প্রধান আলোচক যিনি আছেন ডক্টর মোয়াজ্জেম হোসেন, ওনার সাথে পরিচয় হয়। আরও কারণ জাতীয় সাহিত্য পত্রিকা, আরও বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে পরিচিত হয়। তারা আমার লেখা দেখেন, বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। আস্তে আস্তে এইভাবে লেখার পথ চলা শুরু হয়েছে। এই জন্য কামরাবরের খুবই লেখক যারা আছেন, যারা ঠিকঠাক লেখালেখি করেন, আমাদের কিছু নাম আছে, কিছু নাম আমাদের জানা নাই। যারা আমাদের গ্রাম বাংলা সাহিত্য সংগঠনের ছায়া নিচে আসতে চান, আমাদের এটা শুধু সাহিত্য চর্চা না, সামাজিক উন্নয়নমূলক কাজ এবং এলাকার উন্নয়নমূলক কাজ, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা আমাদের এই সংগঠনকে সামনে এগিয়ে নিতে যাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম হচ্ছে মূল্যহীন এদেহ। প্রত্যেক কবিতার একটা, যেরকম কোরআন কারীম আয়াত নাযিলের শানে থাকে, কবিতা একটা লেখার কবির ভাবনা থাকে। এই কবিতার ভাবনা হলো, আমি একটু রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম একদম একেবারে বয়বৃদ্ধ লোক, সে সংসারের গাড়ি টানার জন্য কি করছে, রিক্সা চালনা করছে। তার বয়সের বারে সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সে রিক্সা চালাতেছে পরিবারের গাড়িটাকে টানার জন্য। এই থেকে আমি ছোট্ট একটা কবিতা লিখলাম। কবিতার নাম মূল্যহীন এদেহ।
ক্ষণিকের এই জীবন নদীতে আমি দাঁড় টানা এক মাঝি, কিরিবিলার আগেই তরি সব হারালাম বুঝি। আমার তরির যাত্রী যত ফেলে রেখে যায় আমায়, ক্ষণিকের সেই স্মৃতি শুধু আমায় এখন কাঁদায়। সবাই আমার কর্ম নিয়েছে, আমায় নেয় না কেহ, কর্মের মূল্য ছিল অনেক বেশি, আজ মূল্যহীন এ দেহ, আজ মূল্যহীন এ দেহ। ধন্যবাদ সবাইকে। সেই ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দিলার হোসেন, উপদেষ্টা জাতীয় কর্মী সাহিত্য সংসদের সংসদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ দিলার হোসেন উপস্থিত। তার আগে বিশেষ অতিথিকে বেশ করে দিয়েছেন গ্রাম বাংলা সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা কবি জালাল আহমদ। সব জাতীয় দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাকে যারা নিমন্ত্রণ করেছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই পাড়া গ্রামের মধ্যে এরকম একটা সাহিত্য সংগঠন গড়ে উঠেছে, যারা এই সংগঠনটি গড়ে তুলেছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুধীমণ্ডলী, আমি একজন ক্ষুদ্র সাহিত্যিক মাত্র। ছোটবেলা থেকে অনেক লেখালেখি করে আসছি। আমি বলতে গেলে একজন অতি নগণ্য একজন ব্যক্তি। আপনাদের মাঝে আজকে কবিতাটি পাঠ করছি। যদি আমার লেখায় ভাষায় কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, দয়া করে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর করে লেখার সুযোগ করে দেবেন এবং সকল ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কবিতাটি পাঠ করছি। সন্ন্যাসী। জীবন যুদ্ধে পরাজিত হয়ে ছাড়িয়াছি বিদেখানি, বিধির বিধান বোঝা বড় তাই হয়েছে দেশার চরিত। যত দূর যাই ফিরিতে যাই হাইরে মৃত্যুভূমি, শত আশা হায় ভেঙে খান খান ঝরিবে না আর বিতার বিদায় বাকি। আজ বুঝিয়াছি ত্রৈলোক্য জগতে আমি বড় একা, তবু চলিয়াছি জানি না কোথায় পৃথিবীর পথে কিসের আসে, বেশি যায় বক্ষ আমার দিয়ে আখির বাড়ি। সন্ন্যাসী বেশে ঘুরি বনে বনে করুণাময়ের ডাকি, ক্ষমা কর মোরে ওরে প্রভৃত আমি যে বড় পাপি। কিন্তু তোমার করে তাও করিবি হলো না আমার দিব্য আমি, হায় তাহার কাছে নট বসু হলাম, বৃথা করি যত সার আল্লাহ যৌবন। চলিলাম পথ স্রষ্টা সাধনের পথ ধরে, একদিন এক সাধু এসে বলে, বাপু ফিরে যাও ঘরে, কতদিন করণী আহার অন্য দাওনি পেতে। সাধু নিষ্ঠয় যৌবন বয়সী, কত দুঃখে ছেড়েছ বাড়ি ঘর দুটি আছে। মমতার ভালো চিরাগত জ্বালাতন বাপুকে আমিও আজ বুঝি, ফিরে যাও ঘরে তোমায় করি। সম্মানিত সিনিয়র শিক্ষক, শ্রদ্ধা বড় ভাই জেনারেল আহমদ, একটু ব্যতিক্রম আনতে চাই। রমাদানকে নিয়ে আমার স্বরচিত এবং আমার নিজস্ব করা একটি রমাদানের গান আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আবৃত্তি করছি দর্পণ কবিরের বসন্ত নয় অবহেলা। বসন্ত নয়, আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলা আমাকে আঁকড়ে রেখেছিল নির্মম নিঃসংকোচিত। আমি অবহেলাকে একবার পেছনে ফেলে ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে গলহাসে দাঁড়িয়েছে উপেক্ষা।
উপেক্ষার সঙ্গে একবার কানামাছি ঢেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই কি মিলেছিল ঠোঁটার বৎসনা আর অভিশপ্ত অনুরার মতো তার অহংকার। তাও সরে গেছিলাম একটা সময়, ধরে গিয়েছিলাম আমার কোনো গানেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জয় গানে করতালিতে রথযাত্রা থেকেছিল আমার চাপা খেয়ে লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবন তোমার স্বপ্ন আমাকে ছোবে না। জয়নুদের রং নিয়ে কল্পনার বেশাতি, হারানো দিনের গানের ঐত্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যালাপে কারা মস্তুল হলো সে নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমার ছিল না। এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেরিনার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না, শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অহংকার। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে, তা ছিল নয়, একটু মায়ের যেন ছিল। হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। এইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আশিক দমকা হাওয়া। তারপরও এই অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞার রাগ দাগ মুছে জীবনে কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এই কথা জানে শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষার পথের মুখ ছবি, উপেক্ষা কাছের দেয়াল ও অবজ্ঞা কুচকুচে অন্ধকার, এর কিছুই থাকবে না একটি বসন্তের উৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে ছড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব, এমন ভাবাবেগ ছিল। আকাশের কার্নিশে লেপ্টে থাকা একটা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি। তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অনেক বছর পেরিয়ে এসে দেখি অনেক কিছু বদলে গেছে। সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা ও তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখা অবজ্ঞা। ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে আমি ভোর খাওয়া দিন বড্ড নই। আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন কণা। আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়েছে নক্ষত্র। এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, সেটাও বুঝতে পারি অন্তর দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরাই আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। ধন্যবাদ। Thank you.
আমি এই কবিতা আবৃত্তি করব। কবিতার নাম দাদুর কবর। ছোট্টবেলায় দাদুর কথায় হাতে নিয়েছিলাম বই, মাটিরে তুই কথা কস নাকে আমার দাদু আছে কই। আয় আয় মাটি তুই আমারে জানিয়ে, হৃদয়ে মোর ব্যথার আগুন নিবাই বকি দিয়ে। এই কঠিন মাটির তলে কত যে মানুষ রেখেছি মুখে, কেঁদে কেঁদে অস্থির তবু কবর করেছি দু হাতে। যখন আমি দাদুর ঘরে কেঁদে উঠে আমার মন, যেতে হবে মাটির নিচে, তখনই মনের কথা হয় স্মরণ। মাটিরে তুই কৃষ্ণে চাপা দুঃখ পাবে আমার দাদু, তোমাকে হারিয়ে চোখের জল আর নিবে না দাদু। চোখের জলে ভেসে গেল গা, হলো শূন্য দাদুর ঘর। তোর কাছে সব সমান বুঝি, চিনবে না রে মাটি আপনার পথ। আয় আয় দাদু ফিরে আয় দাদু, দুটি মনের কথা তোর। সেই দিন তুমি দিয়েছিলে আমার হাতে তুলে ভোর, আজকে তুমি গেছো কই দাদু, তুমি আছো কই। ধন্যবাদ। টোকিও জাপানের সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। খেলাধুলা থেকে চতুর্থ প্রশ্ন আমরা বিশ্ববিদ্যালয়। ক্রিকেট সংস্থা যারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে, ক্রিকেটের নিয়ম বিধি লিখে দেয়, তাদেরকে বলা হয় সংক্ষেপে আইসিসি। সংক্ষেপে বলা হয় আইসিসি। আমার প্রশ্ন হচ্ছে আইসিসি এর পূর্ণ রূপ কি? আইসিসি এর পূর্ণ রূপ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কনসেপ্ট থেকে প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি অর জিতেছেন কোন খেলোয়াড়? কোন খেলোয়াড় সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি অর জিতেছেন সবচেয়ে বেশি বার? আচ্ছা, আমি সময়টা নিচ্ছি না, আমার নতুন করে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য। সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি অর একটা পুরস্কারের নাম, সবচেয়ে বেশি এই পুরস্কারটি কে জিতেছেন? সবাই শুরু। ব্রাজিল। আমি পুরো খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করেছি। এটা কোনো ব্যক্তি, এটা ব্যক্তি পায়, এটা ব্যক্তিগত পুরস্কার, কোনো দলের নাম। উত্তর ভুল। সঠিক উত্তর মেসি। আর্জেন্টিনার তারকা মেসি সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি অর পেয়েছেন এবং দ্বিতীয় স্থানে আছেন রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সংগ্রহ 15 এবং মোট সংগ্রহ 35 নম্বর। কনসেপ্ট থেকে প্রশ্ন করা হবে আজি নোয়াবাড়ি ভূঁইয়াবাড়ি উচ্চ বিদ্যালয়। প্রথম প্রশ্ন, বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট। প্রশ্ন হচ্ছে এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। আমার প্রশ্ন হচ্ছে সেই ব্যক্তির নাম কি? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা উইলিয়াম হেনরি বিল গেটস। বিল গেটস। উইলিয়াম হেনরি বিল গেটস। উত্তর সঠিক। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আপনাদের নিকট তৃতীয় প্রশ্ন। আমরা জানি যে পৃথিবীতে আমাদের বসবাস অনেকটা অনুপযোগী হয়ে যাচ্ছে। আমাদের যারা বিজ্ঞানীরা যারা আছেন তারা চেষ্টা করছেন মানুষকে ভিন্ন কোনো গ্রহে রাখা যায় কিনা যেখানে আমাদের বসবাসের জন্য উপযোগী হবে, মানব জাতি যেন সেখানে টিকে থাকতে পারে এই সম্প্রদায়। আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর বাইরে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে কোন গ্রহে মানুষ বসবাসের জন্য সবচেয়ে উপযোগী? কোন গ্রহ? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ। উত্তর সঠিক। দারুণভাবে এগিয়ে যাচ্ছে আদি নোয়াবাড়ি ভূঁইয়াবাড়ি উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন। প্রত্যেক প্রাণী বা উদ্ভিদের খাবারের প্রয়োজন, খাবার ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। আমরা যখন খাবার গ্রহণ করি উদ্ভিদও খাবার গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে গাছের খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কি বলা হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। উত্তর সঠিক। সর্বশেষ প্রশ্ন।
একজন সুস্থ মানুষের বেঁচে থাকার জন্য ঘুম অত্যন্ত জরুরি। আমার প্রশ্ন হচ্ছে, একটা নির্ধারিত লিমিট আছে যেটা স্ট্যান্ডার্ড বলা হয়, আদর্শ লিমিট এতটুকু সময় একজন মানুষকে অবশ্যই ঘুমানো উচিত। কেউ কম ঘুমায়, বেশি ঘুমায়, কিন্তু একটা লিমিট আছে, আদর্শ লিমিট। কয় ঘন্টা একজন মানুষকে ঘুমানো উচিত দৈনিক? একজন 6 ঘন্টা। উত্তর নেওয়া যাচ্ছে 6 থেকে 8 ঘন্টা। উত্তর নেওয়া যায় 6 ঘন্টা। উত্তর সঠিক। এর মধ্যে শেষ হলো বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দারুণ উত্তর দিয়েছে এবং তাদের অর্জন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে 25 নম্বর এবং সর্বমোট অর্জন 45। এবার হচ্ছে কি আমরা বলছি উত্তর দিতে পারলে আপনারা চলে হয়ে যাবেন আজকের এই প্রতিযোগিতার বিজয়ী। কোন বিষয়? ইতিহাস। ইতিহাস। খ সেট। বাংলাদেশ, ভারত, পাকিস্তান যখন একসাথে ছিল, একটা যুদ্ধের কারণে আমরা হেরে যাই। আমার প্রশ্ন হচ্ছে, সেটিকে বলা হয় পলাশীর যুদ্ধ। আমি বলেছি পলাশীর যুদ্ধ। আমার প্রশ্ন হচ্ছে, পলাশীর যুদ্ধ যার কারণে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত হয়, কাদের বিরুদ্ধে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল? সিরাজদৌল্লাহ নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে। উত্তর নিয়ে নিচ্ছি, উত্তর ভুল। নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে না, নবাব সিরাজদৌল্লা ছিলেন বাংলার নবাব। উনি যুদ্ধ করেছেন এবং উনি যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে? সেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ড, ইংল্যান্ড, যেটাকে আমরা ইংল্যান্ড বলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজদৌল্লা যুদ্ধ করেছিলেন। উত্তর ভুল। দ্বিতীয় প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত একর জমির উপর প্রতিষ্ঠিত? সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। তোমরা বাইরে থেকে পারো, 3 জন, শুধু 3 জন পরামর্শ করবে। শেষ, সময় শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 600 একর জমির উপর দিতে পারলে, শুধুমাত্র 3টি প্রশ্ন উত্তর সঠিক দিতে পারলে বিজয়ী হবে কামরূপ বিশ্ববিদ্যালয়। যদি 2টি প্রশ্ন উত্তর সঠিক দিতে পারো তাহলে ড্র হবে, আমরা আবার খেলা চালিয়ে যাব। তৃতীয় প্রশ্ন, বাচ্চামরা 1952 সাল 21 ফেব্রুয়ারি বাঙালির নিকট অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আমার প্রশ্ন হচ্ছে, 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলার কত তারিখ ছিল? বাংলার কত তারিখ ছিল? সময় দেওয়া যাবে না, আমি প্রশ্ন করছি। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলায় কত তারিখ ছিল? ইংরেজিতে 21 ফেব্রুয়ারি, বাংলায় কত তারিখ? ওই দিনটি সময় শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ। 8ই ফাল্গুন, অত্যন্ত সাধারণ প্রশ্ন ছিল। 8ই ফাল্গুন 1952 সালের 21 ফেব্রুয়ারি ড্র হবে। না, ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যাবে। আমি বারবার বলে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি। বাংলার স্বাধীনতার যেটা মূল নীতি বলা হয়, সেটার উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র যাচ্ছে। 6 দফা বাংলা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 দফা। প্রশ্ন হচ্ছে, 6 দফা কত সালে উত্থাপিত হয়? 1966। উত্তর সঠিক। সর্বশেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের সঠিক উত্তর পেলে
আজকের এই প্রতিযোগিতার ড্র হবে। আর ভুল উত্তর দিলে জিতে যাবে হাজির আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। অত্যন্ত টানটান উত্তেজনা এই প্রশ্নের জন্য। প্রস্তুত কামরূপ উচ্চ বিদ্যালয়? বাংলা সন, ইংরেজি যেমন সন আছে, বাংলা সন আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। আমার প্রশ্ন হচ্ছে বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক সময় শুরু হয়ে গেছে। সঠিক উত্তর দিতে পারলে ড্র। রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর বলুন। হাজির আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। আমি শুনতে যাচ্ছি শুধু। সম্রাট আকবর উত্তর সঠিক। এবং এরই মধ্যে শেষ হলো আজকের দারুণ চমকপ্রদ কুইজ প্রতিযোগিতা। আমি ফলাফল ঘোষণা করার জন্য রণমত ভাই অনুরোধ করছি। হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। আসলে আমরা সকলে দেখেছি যে হেরে গেছে আমাদের ডান পাশে অবস্থিত নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়। অনেক নম্বরে পিছিয়ে ছিল, অর্থাৎ শেষ থেকে যে শুরু হয় এটা আমরা তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি। আসলে পরাজয় থেকে বিজয়ের সূচনা হয়। তো আজকে যারা বিজিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আর যারা বিজয়ী হয়েছে তাদেরকে আরো বেশি অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তোমরা দূর থেকে এসেছ। আমি আজকে অর্থাৎ সকলে দেখেছে যে টান উত্তেজনা। এক পর্যায়ে নোয়াখালী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ছিল 10 নম্বর, আর কামরা উচ্চ বিদ্যালয় ছিল মানে দুইটি ইভেন্ট থেকে 35 নম্বর। দুই ইভেন্ট থেকে তারা 35 নম্বর, আর ডিফারেন্স ছিল 20 আর 35 15 নম্বরে। আর শেষ ইভেন্টে এসে তারা পেল 5 নম্বর, যার ফলশ্রুতিতে আজকে তাদের এই পরাজয়। তো আমি আজকে ফলাফল ঘোষণা করছি। আজকে জয়লাভ করেছে নোয়াখালী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রাম বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তাদেরকে দাওয়াত পৌঁছেছিলাম এবং তারা সানন্দে রাজি হয়েছে। একজন স্যার বসেছে। ভবিষ্যতে আমরা আরো বড় প্রোগ্রাম করব এবং আপনাদের উপস্থিতি কামনা করছি। আর আজকে বিজয়ী হয়েছে যথারীতি কামরা উচ্চ বিদ্যালয়। তোমাদের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আগামীতে তোমরা জয়লাভ করবে এই প্রত্যাশা। আমি বাকি অনুষ্ঠান পরিচালনা করার জন্য আজকে অনুষ্ঠানের সঞ্চালক জনাব কামরুজ্জামান সোহেল থেকে অনুরোধ করছি। জনাব কামরুজ্জামান সোহেল। ধন্যবাদ মোহাম্মদকে। সুধী মণ্ডলী, এ পর্যায়ে সভাপতি বক্তৃতা আবৃত্তি করবেন সংগঠনের সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধাবান ব্যক্তিত্ব জনাব শাহরিয়ার স্যার। স্যারকে আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির যৌবন তারুণ্যের জীবন কাহিনী বলা শেষ হয়ে যায়নি মিনতি। মানুষের মঙ্গল কল্যাণের মধ্যে শুনিয়েছিলাম কত আশা। এই মধ্যে পরপাটি শুরু থাকা জীবন সামনে ওই কি শুনি আমি আঁকিয়াছি আদান মসজিদ মদিনা। এত কাল বুঝতে পারিনি মসজিদ আর মসজিদে কাদার বন্দী হয়ে মৌলবী মোল্লার সাথে সাজদা করতে হবে, যেতে হবে পবিত্রতম স্থানে বেলা শেষে। রোজ কেয়ামতে হবে পাপ পুণ্যের বিচার। আমি নিজেকে তোমার ছাড়া আরো কল্পনা করি।
আজ প্রেম ভালোবাসা দিয়ে পেতে চাই তোমার সান্নিধ্যে। বুঝেছি মিটবে আমার প্রাণের তৃষ্ণা দিয়ে অমৃত হয়ে। আর মাটির কবর আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি ভেবেছি কি যেতে হবে সুন্দর ভবন ছেড়ে। তুমি তো প্রভু, তুমি তো খোদা, ব্রহ্মানের নাহি। তবে খুলে দিবে ব্যস্তের ধার আমারই করে। পথ ঘুরে দাও প্রভু, পথটাকে দাও আমার সকল অপরাধ। এই তো আমার নিয়তি, এই তো আমার প্রার্থনা। সকলকে ধন্যবাদ। শহীদ মন্ডলী, আমরা অতিথিদের বক্তব্য শুনব। এরপরে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্য পেশ করছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দরিপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব বেঙ্গল রহমান মোহতারাম মেহমানকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। তার আগে আমার ভাইয়ের সহযোগী একটি কবিতা তিনি আবৃত্তি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাম বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন একজন গরিব ব্যক্তিত্ব, জাতীয় কবি ও সাহিত্য সংসদের সম্মানিত উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন। উপস্থিত আছেন সাহিত্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত স্নেহের শিক্ষার্থীবৃন্দ। আজ যেহেতু স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা সম্পর্কে যে একটি কথা বলতেই হবে। স্বাধীনতা তুমি ফুলের সুবাস, কুটিলের কলতা, তোমায় পেতে দিয়েছে মূলা ৩০ লক্ষ প্রাণ। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার পূর্বাকাশে উদিত হয়েছিল রক্তলাল একটি নতুন সূর্য। বাংলার আকাশে উড়েছিল লাল সবুজ পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল একটি নতুন দেশ, যার নাম বাংলাদেশ। আজকের এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি যারা আত্মাহুতি দিয়ে আমাদেরকে এনে দিয়েছে লাল সবুজের পতাকা, একটি ভূখণ্ড, একটি দেশ, যার নাম বাংলাদেশ। সেই ৭১ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি বিভিন্ন সময়ে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের দীর্ঘায়ু কামনা করছে। ১৯৭১ সালে প্রমাণ করে যারা যুদ্ধ হওয়া অবস্থায় আজও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি সাহিত্য পরিষদ সম্পর্কে ২-৪টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রাচীন ব্যাকরণে পাণিনির মতে শহীদ শব্দ থেকে বাংলা সাহিত্যে উৎপত্তি লাভ করে। অনেকে মনে করেন শব্দের সাথে অর্থের মিলনে সাহিত্যের জন্ম। কেউ কেউ এমন কেউ ভেবে থাকে সাহিত্যিকের হৃদয়ের সাথে পাঠকের হৃদয়ের যে মিলন, সে মিলনের সমন্বয়ে সাহিত্যের জন্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সাহিত্য হল মানুষ মানুষে মিলেছে, অর্থাৎ মানুষের সাথে মানুষের মনের মিলন। তাই সাহিত্য আমাদেরকে কাঁধায়, সাহিত্য আমাদেরকে তাড়া দেয়, সাহিত্য
আমাদের জীবনকে পরিচালিত করে নানানভাবে। আমরা বাংলা ভাষাভাষী হিসেবে বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। সে বাংলা ভাষাকে যখন একটি বিশেষ প্রক্রিয়া লিখিত আকারে অন্যান্য বাক্য থেকে আলাদা করে বিশেষভাবে উপস্থাপন করা হয়, তখন তাকে আমরা সাহিত্য বলে থাকি। আর এই সাহিত্য এমন একটি জিনিস যা একজন কলম সৈনিকের মাধ্যমে সেটা উপস্থাপন হয়ে থাকে। আমি যদি ভুল না করে থাকি, নেপোলিয়ন বলেছিলেন, আমি এক হাতে বর্ষা মিশন করেছি, আমি একজন কলম সৈনিককে আমি বেশি ভয় করে থাকি। আমি মনে করি আজকে সাহিত্য পরিষদের যারা এখানে নবীন লেখকরা আছেন, তারা এক হাতে বর্ষা মিশনের চেয়ে ভয়ঙ্কর যদি তাদের কলম সৈনিকের পথে চলে, যদি তাদের কথা সত্যের পথে চলে, যদি তাদের কলম সাধারণ মানুষের কথা বলে। যারা লেখালেখি তাৎপর্য করেছেন, যারা লেখালেখিকে বেছে নিয়েছেন কর্মের হাতে থেকে, আপনারা এই সমাজের চিত্রকে আপনারা তুলে ধরবেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন কাজী নজরুল ইসলাম তার কলমের মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেককে জাগিয়ে তুলেছিলেন, গণজাগরণের সৃষ্টি হয়েছিল। সেই সংস্করণিত হয়ে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে জেল নির্যাতনের মাধ্যমে তাকে দমাতে পারে নাই। তিনি তার কলম দিয়ে লিখে গেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, আর জাগিয়েছিলেন এই বাংলার মানুষকে। সেই লেখনের মাধ্যমে 1971 সালে এসে আমরা একটি লাল সবুজের পতাকা নিয়ে আজকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি। তাই আমি আপনাদেরকে শরীর বন্ধ আহ্বান করবো, যারা লেখালেখি করেন আপনারা সত্যের পথে থাকবেন, সত্যের কথা লিখবেন, সাধারণ মানুষের কথা ভাববেন, অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের কলমের শক্তির মাধ্যমে, নয়তো আপনাদের শারীরিক বলের মাধ্যমে। আমি সেই আহ্বানটুকু আপনাদের কাছে আমি রাখলাম। এখানে অনেক গুণীজন আছেন, ওনারা বক্তব্য দেবেন। আমি আপনাদের চেনা মানুষ, আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না, লাগার কথাও না, কারণ কেউ যদি ভিক পায় না। কারণ আমি আপনাদের নিজেদের মানুষ। যাক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। যখন বৈশ্বিক মহামারী করোনার কারণে সমগ্র বিশ্ব থমকে দাঁড়িয়েছিল, আপন জন যখন আপন জনের সাথে সশরীরে দেখা করে কথা বলতে ভুলে গিয়েছিল, সেই জাতির ক্রান্তি লগ্নে, বিশ্ববাসীর ক্রান্তি লগ্নে আমি সেই করোনাকে কেন্দ্র করে দুটি কবিতা রচনা করেছিলাম। তার একটি কবিতা আমি আবৃত্তি করি, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আমার দুটি কবিতা, একটির নাম হলো পথ, আরেকটির নাম হলো মর্মবেদনা। আমি মর্মবেদনা কবিতাটি আবৃত্তি করছি। প্রকৃতির উপর অনাচারের শাস্তি, মানব মনে নেই আজ কোনো স্বস্তি। প্রকৃতির জেগেছে প্রতিশোধের নেশা, মানুষ হারিয়ে ফেলেছে তার দিশা। প্রকৃতি দয়া মায়াহীন উন্মাদনা, চিনে জন্ম নেয় নাম তার করুণা। নিষ্ঠুর এক আতকের নির্মল স্তবক, আপন জনদের করে দেয় পাড়া। স্নেহ মমতার জাদুর পরশ চাইছে মন, সেখানে অবাধে গমন রয়েছে বারো। বেদনার বিষাদময় স্মৃতির লগন, মর্মে উপলব্ধি করে ভুক্তভোগীতে জগৎ। দিশেহারা শক্তিগণের একমাত্র ত্রাণকর্তা, সুন্দর সৃজনের মহান সৃষ্টিকর্তা। আমি এই সাহিত্য পরিষদে উত্তর সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের পরিষদে নবীন লেখকদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই পরিষদ সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়। আপনাদের মাধ্যমে এই সমাজ সুন্দরভাবে গড়ে উঠুক। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের জীবনের প্রত্যেকটি সূর্য যেন উদয় হয় কল্যাণ এবং মঙ্গলময় হয়ে, সেই প্রত্যাশা রেখে আবারও হয়তো দেখা হতে পারে ছোট্ট কোনো অনুষ্ঠানে, অথবা পথের প্রান্তরে, মাঠে ঘাটে, বাজারে, বন্দরে। সেদিনে যেন কৌশল বিনিময়ের মাধ্যমে আমরা সবাই ভালো থাকতে পারি, সে প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সকলকে। লিজা তো ফেস করে বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠান প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও এখানে উপস্থিত গুণীজন, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে মহান এই স্বাধীনতা ও এই মাসের যারা শহীদ হয়েছেন, যারা স্বাধীনতার জন্য, মহান স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাহিত্য এমন একটা বিষয় যেটা নিত্য নতুন কিছু সৃষ্টি করা। আমার ক্ষুদ্র জ্ঞানের ক্ষেত্রে আমি বুঝি যে সাহিত্য হলো নিত্য নতুন কিছু সৃষ্টি করার নাম সাহিত্য, যেটা কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে, লিখার মাধ্যমে রূপ লাভ করে। যে কোনো একটি কথা কারো কাছে হয়তো গালি, কারো কাছে বলি, এই কথাটুকু যদি সাথে সুন্দরভাবে উপস্থাপন করা হয়, কারণ একটি গালিও অনেকের কাছে কিন্তু শ্রুতি মধুর মনে হয়। কবিতার মাধ্যমে যদি সেভাবে উপস্থাপন করা হয়, নিত্য নতুন সৃষ্টিটাই হলো কবিতা, সাহিত্য, শিল্প। আর এখানে বিশেষ অতিথি বলে গেছেন যে সাহিত্যের মূল কথা, সাহিত্য কি বলে গেছেন। সাহিত্য বা শিল্প, এখানে যে প্রতিযোগিতা হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেটাও একটা শিল্প বা সেখানেও একটা কবিতা আছে। তার মনের যে কথাগুলো, মনের যে ভাবগুলো, এগুলি প্রকাশ পেয়েছে। এখানেও তার কবিতা, মনের কবিতা প্রকাশ পেয়েছে। আর বিশেষ করে একটা জাতি তার নিজস্ব কৃষ্টি কালচার প্রকাশ করবে এই সাহিত্যের মাধ্যমে। এটি স্বাভাবিক, এটাই তার পরিচয় বহন করে একটি জাতির। আজকের এই মহতি অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আজকে এখানে একটি অনুষ্ঠান, যেটা কুইজ প্রতিযোগিতা, খুব সুন্দর হয়েছে। এখানে একদল বিজয়ী হয়েছেন, আরেকদল বিজয়ী হতে পারেননি। তাতে আপনারা কোনো প্রকার দুঃখ নেবেন না, মানে এখান থেকে শিখে নেবেন যে আমার পরাজয়। একজন বলেছেন যে যেখানে পরাজয় সেখান থেকে জয়ের শুরু। আগামীতে আপনারা আরো ভালো করবেন সে আশা রাখি। আর যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। এখানে বিশেষ আর কিছু বলার কিছু নয়। আমি শুধু বলবো যে মহান স্বাধীনতার মাসে আমাদের যে চেতনা, আমাদের যে চিন্তা চেতনার উপরে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা যেন সেই মূল চিন্তা চেতনা থেকে সরে না যাই। যে লক্ষ্য নিয়ে সত্য ন্যায় পথে এগিয়ে যায়, আমি সেই আশা ব্যক্ত করবো। এখানে সভাপতি মহোদয় আছেন, অনুষ্ঠান সময় খুব কম। সভাপতি মহোদয় সমাপ্তি ঘোষণা করবেন। এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে, সকলের মাঝে পুরস্কার বিতরণী করবেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।
দ্বিতীয় হচ্ছে নৌশান জাহান জনাব শাকিল স্যার, দেখাও আমার দিকে। ঠিক আছে, জনাব আমার দিকে দেওয়ান দেখাও, বাবা আমার দিকে দেখাও। ওকে, সাথে কাজ করি। সিপিয়া জাহান কামরুজ্জ বিদ্যালয়। তৃতীয় হচ্ছে মৃত বসে সদর সংখ্যা পুরস্কার গ্রহণ করবে। পুরস্কার গ্রহণ করছেন আগামীকালের সম্মানিত শিক্ষক জনাব রেহমান হোসেন। একটু দেখাতে হবে। পুরস্কার বিতরণ করছেন আজকাল ইসলামের সম্মানিত অতিথিবৃন্দ। ঠিক আছে, এবারে আমরা একটু এদিকে সবাই। চিত্রাঙ্কন এই মাত্র এক মিনিট দিয়ে না, শেষ করে ডেকে গেলি দিয়ে না। আমার দিকে দেখাও। অনেক বড়, অনেক বড়। ঠিক আছে, যাও। তারপর আয়োজিত শাহী জাহান এটা তোর নাম না। রেডি? হ্যালো শুধু তার নীতি বা খাতা পরিচয় তুলে ধরতে পারে, তার জন্য আমরা গ্রাম বাংলা সাহিত্য পরিষদ করে দিয়েছি কাম্য